নমস্কার। শিবাদ্রিজার গল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি যে গল্পটি পড়ে শোনাচ্ছি, গল্পটির নাম মেঘনার পারিবারিক জীবন। একটা শুভ দিন দেখে মেঘনা এবং বিধানের 4 হাত এক হলো। তাদের দুজনের বিয়েতে মেঘনার শ্বশুরবাড়ির লোকেরা খুব একটা খুশি হয়নি, অর্থাৎ বিয়ে বাড়িটা খুব একটা আনন্দমুখর হয়ে ওঠেনি। কারণ বিধানের মায়ের নিম্ন মানসিকতায় মায়ের বাধ্য ছেলে মায়ের হাতছাড়া হয়ে যাবে। বিধানের বোনের সুপরিকল্পিত কটূক্তি, বিয়ের পর দাদা বৌদির কথাই বশীভূত হবে। বিমান এবং ঈশানীর তির্যক বক্তব্য, দাদার অর্থ বেশি, তাই বৌদি এসে এক সংসারে থাকতে চাইবে না। আর তিন্নির কথায়, বড় মামা আমাকে আর আগের মতো আদর করবে না, আমার কোনো আবদারও মেনে নেবে না। সুধন্যবাবুর বক্তব্য, না, তার কোনো কথা বা মতামত নেই। তিনি খুশিতেও নেই, আবার অখুশিতেও নেই। তিনি প্রথম সন্তানের মুখে বাবা ডাকটাই বেশি উপভোগ করেন, কারণ বিধান ছাড়া বাড়িতে তাকে খুব একটা কেউ গুরুত্ব দেয় না। স্ত্রী তো প্রলয়ঙ্করী, তিনি ধমকে চমকে স্বামীকে চুপ করিয়ে রাখেন। সুধন্যবাবু এবং সুলেখা দেবীর 3 সন্তান। প্রথম বিধান, দ্বিতীয় সন্তান মেয়ে বর্ণালী এবং ছোট হলো বিমান। তার বিয়ের কাজটি আগেভাগে সারা হয়ে গেছে। তা প্রায় 5 বছর হলো এবং সে 2 বছরের একটি পুত্র সন্তানের বাবা। বর্ণালীর বিয়ে হয়েছে প্রায় 12 বছর হবে। তিন্নি তার একমাত্র সন্তান, বছর 11 তার বয়স হবে। ওই বয়স থেকে সে মায়ের শেখানো কুটকাচালির অংশীদার। তার বড় মামা দিল্লি থেকে বাড়িতে এসে যতদিন থাকবে, সেও ততদিন পাকাপাকিভাবে মামার বাড়িতেই থাকবে। সে একা থাকলে হবে না, মাকেও তার সঙ্গে থাকতে হবে। অবশ্যই সবার অলক্ষ্যে তার মায়ের শেখানো জটিল বুদ্ধির জেদ। তার অনুপস্থিতিতে বড় মামা দিল্লি থেকে যে উপহার সামগ্রী নিয়ে আসবে, তার বেশিরভাগটাই চলে যাবে ছোট মামা এবং মামির জিম্মায়। তাই সে তার বড় মামা আসার আগে থেকেই মামার বাড়িতে উপস্থিত থাকে। বিধান দিল্লিতে সোনার দোকানের কারিগর। কারিগর হলেও দিল্লির সোনার বাজারের আটঘাট সে ভালো রপ্ত করে নিয়েছে। নিজের কর্মদক্ষতায় নিজের ব্যাংক ব্যালেন্সও বাড়িয়েছে। যখন সে বাড়িতে আসে, মায়ের জন্য ছোটোখাটো গয়না ছাড়াও সকলের জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসে। বিধানের বয়স প্রায় 35 থেকে 40-এর মধ্যে হবে। কাছের মানুষদের আবদার এবং কর্তব্যের বেড়াজালে আটকে নিজের জীবন সম্পর্কে ভুলতে বসেছে। তার নিজের জীবনে নিজের দাবি কতটা, সে কোনোদিন ভেবে দেখার সময় পায়নি। অবচেতন মনে তার ক্লান্ত বিধ্বস্ত শরীর একদিন তাকে প্রশ্ন করে, তোমার নিজের প্রতি নিজের কোনো দায়িত্ব নেই? কেউ তো তোমার অমূল্য জীবন নিয়ে চিন্তাশীল নয়। সকলে তো নিজেদের চাহিদা মতো তাদের জীবন নিয়ে আনন্দে মেতে আছে, কিন্তু তোমার জীবন তুমি সঁপে দিয়েছ অন্যদের আনন্দের খোরাক হিসেবে। সেটা তুমি কোনোদিন ভেবে দেখেছো? তার সম্বিত ফেরে অবসন্ন শরীরের প্রশ্নে। মা বাবা ছাড়াও বাড়ির সকলে একরকম ধরেই নিয়েছিল বিধান আর বিয়ে করবে না। বিধান দেখল তার বিয়ের ব্যাপারে বাড়ির কারোর তেমন মাথা ব্যথা নেই। একদিন বিধান দিল্লি থেকে বাড়িতে আসে। সে মনে সংশয় নিয়ে তার মাকে গিয়ে বলে, মা, তোমার সঙ্গে আমার খুব প্রয়োজনীয় কথা আছে। সুলেখা দেবী বলেন, হ্যাঁ তুই বল, কি কথা বলবি? এত আড়ষ্ট লাগছে কেন তোকে? বিধান এবার সংকোচের সঙ্গে বলে, মা,
আমার এবার একটা বিয়ে করার দরকার আছে, কারণ আমি আর পয়সা ধরে রাখতে পারছি না। বিধানের মুখে বিয়ের কথা শুনে সুলেখা দেবীর শরীরে যেন একটা উষ্ণ সমীরণ বয়ে গেল। প্রচণ্ড রাগে খানিক সময় বাক্যহীন হয়ে বসে থাকেন। তারপর ছেলের চোখে নিজের প্রথিত ভাবমূর্তি আড়াল করে নিজেকে সংযত করে রাখেন। কথাটা শুনে সুলেখা দেবীর ছেলের উপর মনে মনে রাগ হলেও মুখে হাসি রেখে বলেন, ঠিক আছে, তাহলে আমি ঘটককে খবর পাঠাচ্ছি। এরপর বিধানের বিয়ের খবরটা বাড়ির অন্দরমহলে একটা বিদ্রূপ মিশ্রিত চাপা গুঞ্জনের সৃষ্টি করে। সেটা বিধান উপলব্ধি করতে পারলেও নিজেকে বেশ সংযত এবং শান্ত করে রেখেছে। তাই কেউ সাহস করে বিধানের সামনে মুখ খোলে না, কারণ ওই সংসারটা চলে একরকম বিধানের টাকায়। বিমান দাদার ঘাড়ে বসে খেলেও সংসারে তার লম্বা চওড়া বক্তব্যের কোনো ঘাটতি নেই। প্রশ্রয়টা পায় সব দিদি এবং মায়ের তরফ থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে পড়াশোনার পার চুকিয়ে পাড়ার এক লাস্যময়ীকে বিয়ে করে ফেলেছে। একদিন বাড়ির সকলের উপস্থিতিতে বিমান ঠাট্টার ছলে বিধানকে অপমানজনক প্রশ্ন ছুড়ে দেয়। হঠাৎ বলে বসে, তোর এই বুড়ো বয়সে বিয়ের ভূত কাঁধে চেপে বসলো কি করে রে দাদা? যেই দেখেছে বাড়ির বাকি সদস্যরা মুখ টিপে কটাক্ষপূর্ণ ভঙ্গিতে হাসছে, তখন বিমান শ্লেষ মিশ্রিত পরবর্তী বাক্য প্রয়োগ করতে সাহস পেয়ে যায়। এবার সে দাদাকে পাণ্ডিত্য দেখিয়ে বলে, এই বিয়ে মানে লোক হাসানো ছাড়া আর কিচ্ছু হবে না। আর এখন যে মেয়ে তোর বউ হয়ে আসবে সে তোকে নয়, তোর টাকাকে বিয়ে করতে রাজি হবে। বিধান নিরুত্তর, কারণ এখন সে সংসারের রাজনীতি ধরে ফেলেছে। সে তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সেই মুহূর্ত থেকে সংসারের প্রতিপক্ষ দলের আগ্রাসী মনোভাব বৃদ্ধি পায়। কিছুদিনের মধ্যে ঘটকের মাধ্যমে বিধানের একটি মেয়েকে পছন্দ হয়ে যায়। মেঘনা হলো পার্শ্ববর্তী পাড়ার মেয়ে। মেঘনার পরিবার বলতে মেঘনাই পরিবারের মধ্যে গোবরে পদ্ম ফুল। পরিবারের মধ্যে বাবা মা এবং ভাই বোনেরা একদম অশিক্ষিত হলেও মেঘনা কিন্তু গ্র্যাজুয়েট। টাকার অভাবে মাস্টার্সে ভর্তি হতে সে পারেনি, ইকোনমিক্সে স্নাতক। তাই বাড়িতে টিউশন পড়িয়ে তার সময় কাটে। তার মা বাবা এবং দুই ভাইয়ের বক্তব্য, মেঘনা শিক্ষিত বলে তার জন্য ছেলে পাওয়া মুশকিল, কারণ শিক্ষিত ছেলে হলেই বিয়েতে খরচ বেশি। তাই শিক্ষিত ছেলের জন্য খরচ করবার ক্ষমতা তাদের নেই। এই অজুহাতে মেঘনার বয়স দাঁড়িয়েছে 30-এর উপর। মেঘনা ও তার পরিবারকে সুলেখা দেবী, বর্ণালী, বিমান এবং ঈশানীর খুব একটা পছন্দ না হলেও বিধানের কিন্তু অপছন্দ হয়নি। একরকম বিধানের বাবা ছাড়া বাড়ির অন্যান্য সদস্যদের অমতে বিয়েটা হয়। মেঘনাকে বিধান পছন্দ করবার পর বিয়ের আগেই সে তার মাকে জানিয়েছিল যে এই বিয়েতে তার কোনো দাবি নেই। কিন্তু যৌতুক ছাড়া বিয়ে? সুলেখা দেবী ছেলের কথা বাধ্যতামূলক মেনে নিয়েছেন, কিন্তু মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আর সেই সিদ্ধান্তহীনতায় প্ররোচনা দেওয়ার জন্য এগিয়ে আসে বর্ণালী, বিমান এবং ঈশানী, যাতে বিধান এবং মেঘনার বিয়েটা ভেস্তে যায়। কারণ বদ মানসিকতার মানুষের তো আগুনে ঘৃতাহুতি দিতে বেশি সময় লাগে না, কারণ যেখানে স্বার্থ থাকে। কিন্তু তাদের সেই অভিপ্রায় শেষ পর্যন্ত বিধানের হস্তক্ষেপে সার্থক হয়নি। গল্পটি আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী অংশ শোনার জন্য
আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল।